আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, তবে আজকের আলোচনায় একটু বিশেষ গুরুত্ব দিতে চাই শিক্ষার পরিবেশ নিয়ে, পাশাপাশি অন্যান্য আলোচনাও থাকবে। এবং এই আলোচনার জন্য স্টুডিওতে আমরা আমাদের সাথে যারা অতিথি হিসেবে যুক্ত হয়েছেন তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে শুরু করছি। ডক্টর সামিনা লুৎফা, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। এরপরে রয়েছেন জনাব আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনাকেও স্বাগত আলোচনায়। এবং রয়েছেন জনাব আশরাফ কায়সার, রাজনীতি বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আলোচনা শুরু করতে চাই জনাব সামিনা লুৎফা, একটু আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। আমরা যেটি হচ্ছে দেখলাম যে একটি দীর্ঘ আন্দোলন বলা যায়, এই সময় সাধারণত ১.৫ মাসের কাছাকাছি বা ১ মাসের কিছুটা বেশি সময় ধরে আন্দোলন হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা দিন শেষে বিজয়ের বেশে ঘরে ফিরেছে। শিক্ষাঙ্গনও খুলেছে বলা যায়, কাগজে কলমে আসলে খুলেছে বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু স্বাভাবিক পরিবেশে আসেনি, এমনকি কলেজগুলোতেও আসেনি। বাধা কোথায়? এখনও কি ট্রমা কাটিয়ে উঠতে পারেনি, নাকি ভিন্ন কিছু এর মধ্যে? আসলে ট্রমা তো আছে, কিন্তু এই যে তাদের যে এত বড় আন্দোলনের পরে একটা বিজয় অর্জিত হলো, স্বৈরাচারের পতন হলো, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থাটা তো আসলে রয়ে গেছে। খালি তো শেখ হাসিনাই দেশ ত্যাগ করেছেন, কিন্তু বাদ বাকি যে ব্যবস্থা, যেভাবে শিক্ষাঙ্গনগুলো চলছিল, তার যে প্রশাসন, সে সমস্ত কিছুই তো আগের মতো ছিল। আমরা দেখছি যে গতকালকে আজকে আমরা বেশ কিছু পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনগুলো তো এরই এক ধরনের প্রতিক্রিয়া, যে যা হয়েছে। এবং এই ১৫ বছরে যে প্রতিষ্ঠানগুলোর ভেতরে যে জগদ্দল পাথর তৈরি হয়েছে, সেই জিনিসগুলো তো হঠাৎ করে মানে রাতারাতি চলে যাবে না। তার ফলশ্রুতিতে ছাত্রছাত্রীদের মধ্যে যে এক ধরনের শিক্ষকদের এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আস্থার অভাব ঘটেছে। যে আস্থার অভাবটার মূল জায়গাটা হচ্ছে শিক্ষকদের সকলে তাদের পাশে ছিলেন না, বেশিরভাগই তাদের পাশে ছিলেন না, খুব অল্প সংখ্যক শিক্ষক তাদের পাশে ছিলেন শুরু থেকে। এবং এই জিনিসটা তো ছাত্ররা বুঝতে পারছে, যে শিক্ষার্থীরা দেখছে যে তাদের এই আন্দোলনে যেখানে এত মানুষের যুক্ততা হয়েছে, জনতা তাদের সাথে যুক্ত হয়েছে। একটু সাপ্লিমেন্ট করি আমি এখানে, আপনি বলছিলেন বেশি শিক্ষকরাই জড়িত ছিলেন না, যুক্ত ছিলেন না, এর কারণ কি? বেশিরভাগ মানুষ আন্দোলনে যুক্ত ছিলেন, কিন্তু বেশিরভাগ শিক্ষকরা ছিলেন না, কেন? পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে বাস্তবতা, আপনাদের যদি খেয়াল থাকে, আন্দোলনটা একটু ২-৩ দিন গড়াতেই, মানে যখন হামলা শুরু হলো, তখন তো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হলো, এবং বন্ধ করে দিয়ে তাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হলো ক্যাম্পাস থেকে। এবং ওই সময়ই কিন্তু পরিষ্কার হয়ে গেছে শিক্ষক এবং শিক্ষার্থীর যে ট্রাস্ট বা আস্থার অভাব হচ্ছে। এবং সেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যতটা হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ততটা হয়নি আমি বলবো। কারণ বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা অনেক বেশি তাদের শিক্ষার্থীদের পাশে ছিলেন। তাদের শিক্ষার্থীরা যেমন মাঠে ছিল ওই সময়টাতে, তাদের উপরে সবচেয়ে বেশি নিপীড়ন নির্যাতন হয়েছে, তাদের শিক্ষকরাও সাথে ছিলেন, কিন্তু পুরো সকলে ছিলেন না। কারণ আপনারা বুঝতেই পারেন যে গত ১৫ বছরে যে সমস্ত নিয়োগ হয়েছে, তার বেশিরভাগই রাজনৈতিক নিয়োগ, এবং এই ধরনের নিয়োগের ফলে যে শিক্ষকরা জয়েন করেছেন, তারা বেশিরভাগই রাজনৈতিক দলগুলোর আজ্ঞাবহ হয়েই জয়েন করেছেন, এবং তাদের পক্ষে তাদের ওই পরিস্থিতির বাইরে গিয়ে কথা বলা খুব কঠিন। মানে আমরা দেখিনি তাদেরকে কথা বলতে, এবং তারা বরং উল্টো, আমরা দেখেছি আমাদের ক্যাম্পাসে, আমরা দেখেছি ২ বড় দল, সাদা দল এবং নীল দল, তারা কিন্তু তাদের মতো মিছিল টিছিল সমাবেশ করেছেন। কিন্তু খুবই নীল দলের, মানে আওয়ামী লীগের সমর্থক যে শিক্ষকরা, তারা কিন্তু খুবই এমন একটা পজিশন নিয়েছেন ওই সময়, যার কোনো মানেই নাই আর কি, যে ভাঙচুর হচ্ছে, এগুলো করা যাবে না, মানে এমন একটা ভাব যেন আসমান থেকে এসব জিনিস হচ্ছে। কিন্তু ব্যাপারটা তো তা নয়। আমরা সকলেই জানতাম যে সরকারি আদেশে এই বল প্রয়োগ, এবং এই বল প্রয়োগের অংশ ওনারাও হয়ে উঠেছিলেন। এই হত্যাকাণ্ডকে অনেক শিক্ষকরা বৈধতাও দিয়েছেন নানাভাবে, কিন্তু অনেকেই হয়তো চুপ থেকেছেন। এবং চুপ থাকার ক্ষেত্রে ভয় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনাদের গত যে রেজিম চলে গেছে, তাদের কথা যদি মনে থাকে, একটা ভয়ের সংস্কৃতি তো ছিলই, যে কোনো কিছু হলেই তার একটা রেসপন্স আসতে পারে, চাকরি চলে যেতে পারে, ডিএসতে মামলা হতে পারে, অনেক কিছু হতে পারে। সুতরাং এই অবস্থায় ওই ভয়টাকে মানে ওভারকাম করাটা কঠিন অনেকের জন্য, হয়তো সে কারণেও করেননি। কিন্তু আমরা বরং তার চাইতে বেশি দেখেছি যে সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষ অনেক বেশি শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে।
হয়েছে এবং এই অভ্যুত্থানটা একটা ছাত্র আন্দোলন থেকে অভ্যুত্থানে পরিণত হয়েছে এই কারণে, কারণ সাধারণ মানুষের সাথে যুক্ত হয়েছেন এবং তাদের সাথে একটা নতুন সম্বন্ধ এই শিক্ষার্থীদের তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখেছি তখন শিক্ষকদের একটা আন্দোলন ছিল, সেটি কি কোনো কারণ বলে আপনি মনে করেন যে এই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে যুক্ত না হওয়ার পেছনে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা আন্দোলন ছিল, আন্দোলনটা তাদের পেনশন বিষয়ক ছিল, আমাদের সকলের, আমাদের পরে যারা আসবেন 2024 সাল থেকে যারা চাকরিতে জয়েন করবেন তাদের জন্য একটা পেনশনের ব্যাপার ছিল। সেটা না থাকলেও যে ওনারা খুব ছাত্রদের সাথে এসে দাঁড়াতেন আমার সেটা মানে সেরকম প্রত্যয় নাই, কিন্তু এটা হয়তো হতো যে ওনারা যদি তখন আন্দোলনে না থাকতেন, মানে আমরা যদি তখন আন্দোলনে না থাকতাম হয়তো ক্লাস চলতো, তখন হয়তো আন্দোলন এরকম বেগবান নাও হতে পারতো, হয়তো পরীক্ষা থাকতো। সুতরাং এইসব ব্যাপার তো তখন হয়ে যেত যদি আন্দোলনটা না থাকতো, সেটা বলা যেতে পারে। কিন্তু আন্দোলনটা না থাকলে সব শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেন এরকম আমার মনে হয় না, কারণ 2018-তে যখন ওরা কোটা সংস্কারের আন্দোলন করছিল তখন কিন্তু তখনও সব শিক্ষকরা ওদের পাশে দাঁড়ায়নি। ওদের উপর হামলা হওয়ার পরে খুব অল্প সংখ্যক শিক্ষকই সেই রকমই দাঁড়িয়েছিল। জি, আপনার কাছে আবার ফিরবে একটু, যেতে চাই জনাব আশরাফ কায়সার। একটু কায়সার, আপনার কাছ থেকে একটু যেটি তিনি বলছিলেন আমি একটু এর সাথে যুক্ত করতে চাই। এই ঘটনার সময় যখন আমরা ফিল্ডে রিপোর্ট করছিলাম, নাম না বলি, আমি একজন প্রভাবশালী শিক্ষকের ইন্টারভিউ করছিলাম। তিনি আওয়ামী মনা একজনই, অর্থাৎ যারা ওই দল হিসেবে পরিচিত, তিনি মৃত্যুকে যতটা না গুরুত্ব দিচ্ছিলেন তার চেয়ে বেশি ভাঙচুর, জ্বালাও পোড়াও, যেটির আমরা সরকারের দিক থেকে কথা শুনছিলাম, তিনিও সেই দিকটাকে গুরুত্ব দিচ্ছিলেন। আবার এমনটাও বলবো না যে তিনি পুরোটাই ওই দিকটাকে জোর দিচ্ছিলেন, তিনি মৃত্যুটাকেও স্বাভাবিক হিসাবে নিচ্ছেন না, তবে ওই দিকটাতে তার ইন্টেনশন আমি বেশি দেখেছি। এই যে অবস্থা, বা তিনি বলছিলেন বেশিরভাগ শিক্ষকই এই আন্দোলনের মধ্যে থাকছে না, এই অবস্থাটা তৈরি কেন হলো? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের অবস্থাটা কেন এরকম হবে? দেখুন, আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে তো বটেই, তার আগের থেকে আমরা শিক্ষকদেরকে কিছু শব্দ ব্যবহার করতে দেখেছি আন্দোলনকারীদের ব্যাপারে। তারা বলেছেন এরা সন্ত্রাসী, এরা দুষ্কৃতকারী এবং এরা জঙ্গিদের সমর্থনে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। এখন এই শিক্ষকরা আন্দোলনের আগে বা আন্দোলনের সময় এই ভূমিকা রেখেছেন তা কিন্তু না। 15 বছর ধরে আমরা যে লেজুর বৃত্তির রাজনীতি দেখেছি তার একটা লজ্জাজনক অধ্যায় হয়েছে শিক্ষকদের সাথে সরকারের সম্পৃক্তি, আরেকটা লজ্জাজনক অধ্যায় হয়েছে গণমাধ্যমের সাথে সরকারের সম্পৃক্তি। দুটোর ক্ষেত্রেই সরকার যেরকম দায়ী সেরকম পেশাজীবীরা দায়ী। শিক্ষকদেরটা আগে বলি, শিক্ষকদেরকে কেউ বলেছিল যে দালাল হয়ে, লেজুর বৃত্তি করে, তোষামোদকারী হয়ে তাকে পদপদবি পেতে হবে, ভিসি হতে হবে, হলের প্রভোস্ট হতে হবে, বলেনি। তারা নিজের থেকে এই কাজটি করেছেন। মেট্রো রেলে চড়ে সরকার প্রধান বা সরকারের ব্যক্তিবর্গকে খুশি করার জন্য তারা বলেছেন যে চাঁদে ওঠার অনুভূতি পেলাম। 52 ফিট উপর দিয়ে চলে আপনি যদি চাঁদ স্পর্শ করার অনুভূতি পান, সেই শিক্ষকের কি কোনো মর্যাদা থাকে তার স্টুডেন্টের কাছে? সরকার প্রধান সেটি শুনেছেন কিনা আমি জানি না, তাতে কোন কোন শিক্ষকের লাভ হয়েছে আমি জানি না। 500 জনের মতো শিক্ষক এরকম অনুভূতি প্রকাশ করেছেন। যেমন আমরা দেখেছি বিটিভির সামনে কিছু শিল্পীকে কান্নাকাটি করতে, তাদেরকে এখন নিশ্চয়ই বিভিন্ন ভবনের সামনে এনে দাঁড় করালে তারা আবারও কাঁদতে পারবেন, কেননা আমরা মনে করি মানুষ মৃত্যুর চেয়ে ভবনে আগুন দিলে তাদের বেশি খারাপ লাগে। এইটির সব কিছু হয়েছে। দেখুন, আগে আমরা ভাবতাম যে এই লেজুর বৃত্তি বা তোষামোদকারীর কোনো অর্থমূল্য নেই। আমি এখন পরিষ্কার আপনাকে বলতে পারি কফোটা জলে কি অর্থমূল্য আছে, অথবা চাঁদ দেখার অনুভূতি, চাঁদ স্পর্শ করার অনুভূতির মানে কি। তার মানে আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কটি অনেক আগেই ভেঙে পড়েছিল, অনেক আগেই একটা রাজনৈতিক বন্দোবস্ত হওয়া দরকার ছাত্র শিক্ষক সম্পর্কটি আসলে কেমন হবে। আপনি একজন শিক্ষক, আপনি আপনার ছাত্রকে কি চোখে দেখবেন, তার দাবি অধিকার আদায়ের আন্দোলনকে কি চোখে দেখবেন, সেটি কি আপনি বস্তুনিষ্ঠভাবে দেখবেন, নাকি সেটি আপনি লেজুর বৃত্তির চোখ দিয়ে দেখবেন? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে, অধিকাংশ শিক্ষককে আমরা দেখেছি লেজুর বৃত্তির চোখ দিয়ে দেখতে। 15 বছর ধরেই তারা এটি করেছেন। তাদের কেউ কেউ ভেবেছিলেন এই সরকারটি কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে আমার তার সাথে থাকতে হবে, এবং তাতে করে তার সমস্ত শিক্ষাগত যোগ্যতা, সমস্ত মানবিক বোধ জলাঞ্জলি দিয়ে তারা এই লেজুর বৃত্তিটি করেছেন। এবারের আন্দোলনে আমরা যদি দেখি যে কোনো কোনো শিক্ষক তার ঘরের দরজা বন্ধ করেছেন, কোনো কোনো ভিসি তার বাসভবন বন্ধ করেছেন, কোনো কোনো প্রভোস্ট অ্যালাউ করেছেন যুবলীগ ছাত্রলীগকে হেলমেট পরে সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে মেয়েদের উপরে আক্রমণ করতে। উনি তাকিয়ে তাকিয়ে দেখেছেন এবং তারা পুলিশকে আহ্বান জানিয়েছেন এই সন্ত্রাসী এবং দুষ্কৃতকারীদের যেন ধরে নেওয়া হয়। তার মানে হচ্ছে যে তারা আন্দোলনের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করেছেন। আমার সত্যি অবাক লাগছে এবং আমি নিজ চোখে দেখতে চাই
যে এই শিক্ষকরা ক্লাসরুমে কি করে যান এবং তারা স্টুডেন্টদের চোখের দিকে কি করে তাকান। কেননা দেখুন, আপনার ডক্টর শামসুজ্জোহার কথাই সাঈদকে লিখতে হয়েছে, তারপরে কোনো শিক্ষকের কথা কিন্তু ও মনে করতে পারেনি। প্রতিরোধের ভাষা, প্রতিবাদের ভাষা, সম্মানের প্রতীক হিসাবে শিক্ষকদের আমার ধারণা মানে গণহারে লজ্জা পাওয়া উচিত, তাদের লেজুর বৃত্তি কী হয়েছিল এবং তারা গণ আন্দোলনকে কিভাবে দেখেছেন। এখন আপনি যদি দেখেন যে শিক্ষা ব্যবস্থায় এবং কেন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, কেননা একটি সরকার পলাতক হওয়ার পরে ভিসিরা পলাতক হতে পারেন, শিক্ষকরা পলাতক হতে পারেন। আমরা যখন আজকে এই মুহূর্তে কথা বলছি প্রায় 15 দিন পরে, এখনও শিক্ষকরা পলাতক। কোন পরিস্থিতিতে গেলে সম্পাদকরা পালিয়ে যান, শিক্ষকরা পালিয়ে যান, এটি আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে। দেখুন, এগুলো রাষ্ট্রীয় অপরাধ করেছেন, তারা রাষ্ট্রীয় অনাচারের অংশ হয়ে অপরাধটি করেছেন। আমাদের মনে হয় নতুন ধরনের অপরাধের শাস্তির ব্যবস্থা করতে হবে, কেননা আগে আমরা ভাবতাম তাদের পেশাগত অপরাধ পর্যন্ত তারা করতে পারেন, পরবর্তীতে আমরা দেখলাম তারা অনাচারের পার্ট হতে পারেন। কিন্তু আমি একটু আপনার সাথে যুক্ত, যেটির কথা তিনি বলছিলেন যে রাজনৈতিকভাবে বা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, সেটি তো কেবল আওয়ামী লীগ সরকারই করেছে এমনটা তো নয়, এর আগেও তো হয়েছে, নিশ্চিতভাবে আগেও হয়েছে। এবং আমরা আগের দেখুন, বিএনপি আওয়ামী লীগ বললেই সাথে সাথে বিএনপি চলে আসে। বিএনপি আমলে ভিসিদের মানে অনাচার আমরা দেখেছি, রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তদের ভাষা আমরা দেখেছি এবং তাদের পেশাগত দক্ষতার বাইরে অন্যান্য কার্যক্রম দেখেছি। আপনার সাথে কোনো দ্বিমত করছি না, কিন্তু 15টি বছরে যেহেতু বিভিন্নভাবে সরকার অনির্বাচিত হয়েও নির্বাচিত ঘোষণা করেছেন এবং টিকে গেছেন কোনো রকমে, তাতে করে এই মাত্রাটি অনেক বেড়ে গেছিল। প্রতি বছর আমরা মাত্রা বাড়তে দেখি। শেখ হাসিনার 2014 সালের আগের সরকারের চেহারা আর 2014 সালের পরের চেহারা কিন্তু ভিন্ন, 2018-র আগে এবং পরের চেহারা কিন্তু ভিন্ন। প্রতি ধাপে একটি সরকারকে আমরা আগ্রাসী, পাপাচারে অভিযুক্ত, স্বেচ্ছাচার, স্বৈরাচার হতে দেখছিলাম। পেশাজীবী সংগঠনগুলো সেইভাবে কাজ করছিল, এমনকি সাংস্কৃতিক সংগঠনগুলো। আমরা যদি সম্মিলিত সাংস্কৃতিক জোট অথবা জাতীয় কবিতা পরিষদের মতো প্ল্যাটফর্মগুলো যারা একসময় গণ আন্দোলনে পজিটিভ ভূমিকা রাখত, তাদের যদি 5ই আগস্টের আগের 7 দিনের গল্প আপনাকে বলি, আপনি অবাক হয়ে যাবেন। মনে হয়েছিল তারা এই দেশের নাগরিক না, তাদের ছেলে মেয়েরা আন্দোলনে যায়নি এবং এরা সবাই 71 সালে, তাদের নিশ্চয়ই 21-22 বছর ছিল, যার বয়স আজকে 21-22, তাকে তারা মনে করেছে রাজাকার আল বদর আল শামস। যদিও এই সরকারটি ছিল পাকিস্তানের সরকারের মতো, তার অঙ্গ বাহিনীগুলো ছিল রাজাকার আল বদর আল শামস। তার মানে শিক্ষকদের দলীয় লেজুর বৃত্তির পরিণতি কি হতে পারে গত 15 বছর এবং 5ই আগস্টের আগে এবং পরে আমরা দেখেছি। এই পরিস্থিতিকে আপনার স্বাভাবিক করতে হলে ঠিক প্রশাসনিক ভূমিকায় এটি স্বাভাবিক হবে না, কারণ এই সম্পর্কটি ভেঙে গেছে। একটি নতুন বন্দোবস্ত দরকার হবে শিক্ষক এবং ছাত্রের সম্পর্কের ক্ষেত্রে। জি, আমি আরেকটি বিষয় আপনার দৃষ্টিতে আনবো। 42টি পাবলিক বিশ্ববিদ্যালয় 1300 কোটি টাকার অনিয়ম পেয়েছিল আরও কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে তার আগে আমি একটু যেতে চাই, জনাব আবুল হাসান রুবেল, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই নিয়োগ বা যে পরিবেশ তৈরি হয়েছে সেটি বদলানো দরকার, বা সে কারণেই আমরা দেখছি অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর তারা পদত্যাগ করছেন। আবার কোথাও কোথাও বাধ্য করা হচ্ছে, কোনো কোনো শুধু বিশ্ববিদ্যালয় না, শিক্ষাঙ্গনের কলেজের ক্ষেত্রে দেখেছি বা আমরা খবর করছি, যিনি প্রিন্সিপাল আছেন তাকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে। এই সুযোগে, এই আন্দোলনের সুযোগে কেউ কেউ যারা এর আগে অনিয়মে বরখাস্ত হয়েছিলেন সেই ধরনের কর্মকর্তা কর্মচারী বা শিক্ষকরাও ফিরে আসছেন, যে তার সাথে অন্যায় করা হচ্ছে। এই যে আবার অন্যায়কারীরা ফিরে আসছেন এক সময়ের, সেটিও তো এর মধ্যে ঢুকে যাচ্ছে। এই দায় কারা নেবে? ধন্যবাদ। মানে আমরা একটা আসলে এমন সময়ে আছি যে সময়টা আসলে এখনো পর্যন্ত কোনো কিছু স্থির হয়নি, অস্থির অবস্থায় আছি। ফলে অস্থির অবস্থার সময়ে আসলে বিভিন্ন জন নানান ধরনের সুযোগ নিতে প্রস্তুত থাকে এবং নানানভাবে সুযোগ নেয়। এইটা ধরেন এই যে সরকার এখন ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই বিষয়ে আসলে পদক্ষেপ নিতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যেটা বলছি যে কিন্তু যারা ধরেন মাঠের আন্দোলনকারী, ধরেন আপনাদের বা আপনাদের ছোট ভাইরা যারা আন্দোলন করেছে, তাদেরও কি এখন এই সময় যেহেতু পুরো পরিবেশ স্বাভাবিক হয়নি, বরঞ্চ আমরা দেখছি শিক্ষার্থীরাই দাবি জানাচ্ছেন এইটা করতে হবে ওইটা করতে হবে, যেহেতু পরিবেশ স্বাভাবিক হয়নি, তাদেরও কি একটু দায়িত্ব? নিশ্চয়ই দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে এবং আমরা আসলে যতটুকু পারছি দায়িত্ব পালন করছি। ছাত্ররাও যারা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন তারাও কিছু দায়িত্ব পালন করছেন। অনেক সময় ভুল তারপরেও হচ্ছে,
এরপরেও নানা ধরনের সমস্যাও হচ্ছে এবং অনেক সুযোগ সন্ধানী ব্যক্তি তার ভেতর দিয়েও আসলে জায়গাগুলো নিয়ে নিচ্ছে। এটা বিভিন্ন ক্ষেত্রেই আপনি দেখতে পাবেন, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, অন্যান্য ক্ষেত্রেও একই জিনিসই আপনি দেখতে পাবেন। ধরেন এই জায়গাগুলোকে আসলে যদি আপনি সামাল দিতে হয় তাহলে আসলে একটা সময় আসলে লাগবে। আজকে যা হয়েছে মানে এটা এই সরকারের মেয়াদ মানে মাত্র কিছুদিন, ফলে এখনই সবকিছু তারা মানে ঠিকঠাক করে ফেলতে পারবেন এটা আমি মনে করি না। কিন্তু প্রত্যেকটা যা হচ্ছে সেটা যাতে তারা নোটিস করেন এবং নোটিস করে সেটা অনুসারে যাতে পদক্ষেপ নেন, সেটা একটা যে দিক। আর একটা আমরা যারা মাঠে আছি বা মাঠে কাজ করি তাদেরও আসলে এখন অনেক কিছুই আছে। ধরেন অনেক মানুষ আছে যারা আহত, তাদের খোঁজ খবর করা, তাদের চিকিৎসার জন্য সহায়তা করা আছে। যেমন আমি যে এলাকায় আসলে আমাদেরও একটা স্কুল আছে, তো সেইখানে আমি খোঁজ খবর নিতে গিয়ে দেখছি যে সেখানে 11 জন মারা গেছে ওই 2টা ওয়ার্ড মিলে। তো এদের খোঁজ খবর নেওয়া, তাদের তথ্য সংগ্রহ করা, তাদেরকে একটা নেওয়া, এগুলো কিন্তু আমাদের ইমিডিয়েট কাজের ভেতরেই পড়ছে। কারণ এই কাজটাও কিন্তু আসলে অন্য কেউ খুব বেশি করছে না, ফলে কাজ এত বেশি, সেই তুলনায় আসলে আমাদের কাজের সমস্ত দিক থেকে চিন্তা করলে এই ধরনের কাজগুলো করার লোকের সংখ্যা এত কম, সেইটার একটা প্রভাব আসলে এগুলোর ভেতর দিয়ে পড়ছে। এবং এই জায়গাগুলোতে আমাদের আসলে জনগণের যে শক্তিটা আসলে জাগরিত হয়েছিল এই অভ্যুত্থানের ভেতর দিয়ে, সেই শক্তিটাকে একটা পজিটিভ জায়গায় যদি আমরা ব্যবহার করতে পারি, এবং এইটা মনে রাখা দরকার যে আসলে এই জায়গাটা ব্যবহার করার জন্য আমাদের একটা সম্মিলিত উদ্যোগ দরকার। মানে এটা শুধুমাত্র মানে একটা দল কিংবা কিছু একজন গোষ্ঠী কিংবা এগুলো দিয়ে আসলে হবে না, এটা জাতীয়ভাবে একটা উদ্যোগ আসলে তৈরি করতে হবে এবং জাতীয় ঐক্যমত্যের জায়গা আসলে তৈরি করতে হবে। এই সময়ে যদি আমরা ছাত্ররা যে মানে হাজার হাজার ছাত্র, হাজারের বেশি ছাত্র আসলে প্রাণ দিয়েছেন আমার জানা মতে, এবং এই যে এখনো 800-র বেশি, কিন্তু অনেকগুলোই আসলে গণনায় আসতে পারেনি, এটা স্বাভাবিক। কিন্তু হাজারের বেশি ছাত্র যে রক্ত দিয়েছেন, এই রক্তের উপরে দাঁড়িয়ে যখন আমরা আসলে একটা চিন্তা করি যে এদের রক্তের উপরে দাঁড়িয়ে আছি আমরা, এই দায়িত্ববোধটা আজকে যদি আমরা সকলেই অনুভব করি, তাহলে আসলে এই জায়গা থেকে আমরা পরিবর্তন, সেই সচেতনতা কি আসলে হচ্ছে? এর আগে যখন শিক্ষার্থীরা সড়ক আন্দোলনে নেমেছিল তখনও সড়কের অবস্থা দেখে আপনারা সবাই বলছিলাম যে শিক্ষার্থীরা শিখিয়ে দিয়ে গেছে কিভাবে সড়কে চলতে হয়, তারপরও কি শিক্ষা আসলে হয়েছে? না, সেটার সঙ্গে একটা পার্থক্য হয়েছে। আমি বলবো যে আগের বারের সড়ক আন্দোলনের পরে আগের সরকার আবার ফিরে এসেছিল, তারাই ছিল। হ্যাঁ, এইবারে আসলে এই সরকারটা বিদায় হয়েছে, ফলে এইবার আসলে আমাদের কাছে সামনের সুযোগ আছে যে আসলে এটাকে আমরা নতুন করে সাজানোর একটা সময় পেয়েছি। ধরেন শিক্ষার্থীরা একটা সময় যখন এখানে পুলিশ ছিল না, ট্রাফিক পুলিশ পর্যন্ত ছিল না, তখন শিক্ষার্থীরা সড়কের দায়িত্ব নিয়েছেন, তারা ঝাড়ু দেওয়ার কাজ করেছেন, তারা বিভিন্নভাবে মানে ধরেন পেইন্টিং করেছেন, করেছেন এবং গ্রাফিতি করেছেন, হ্যাঁ, ক্যালিগ্রাফি করেছেন, এবং এইটার ভেতর দিয়ে তাদের একটা অংশগ্রহণের জায়গা তৈরি হয়েছে। রাত্রেবেলা পাহারাও দিয়েছেন ডাকাত প্রতিরোধে। তো এই জায়গাটা যে বাংলাদেশের ছাত্ররা যে আসলে এই অগ্রণী ভূমিকা পালন করেছেন, জনতা অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই শক্তিটাকে জাগ্রত রাখা, প্রয়াসটা আরো বাড়াতে হবে, হ্যাঁ, সেই জাগ্রত রাখা এবং তার সাথে বর্তমান সরকারের প্রয়াসকে একত্রিত করা, এটা খুব জরুরি বলে আমি মনে করি। জি, আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি আসতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। ফিরছি আলোচনায়। একটু যেতে চাই জনাব আশরাফ কায়সার, একটু আপনার কাছ থেকে, যেটি বলছিলাম বিরতির আগে, যে কয়েকদিন আগের খবর, গেল ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি তদন্তে উঠে এসেছে 42টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 1300 কোটি টাকার অনিয়মের খবর, এবং এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, এই 5 বিশ্ববিদ্যালয় হয়েছে 650 কোটি টাকার অনিয়ম। এরকমের আরও অনেকগুলো, যেহেতু 42টি বিশ্ববিদ্যালয় হচ্ছে। তো আপনার কাছে জানতে চাইছি, এই সব অনিয়ম এত গণমাধ্যমে চলে আসার পরও আপনি কি গেল কয়েক মাসে কোনো বিচার দেখেছেন বা কোনো ব্যবস্থা দেখেছেন? একদমই দেখিনি। আর দ্বিতীয় কথা, এই অনিয়মের অঙ্কটি অত্যন্ত অপ্রতুল এবং এটি আমার ধারণা বাস্তবের সাথে মিল নেই। কেননা আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাতে এক ভদ্রমহিলা ভিসি ছিলেন
এবং তার আমলে সর্বাধিক উন্নয়ন বরাদ্দ করা হয়েছিল এবং তার স্বামী এবং তার সন্তান সেই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন এবং ছাত্রলীগের নেতাদেরকে কে কোথায় দেন দরবার করবেন এটি ফাঁস হয়ে গেছিল, কিন্তু উনি ভিসি থেকে কিন্তু তাকে বদলানো হয়নি। কেননা আমার ধারণা যে প্রধানমন্ত্রীর পরিবারের কারো একজনের সাপোর্ট উনি সবসময় পেয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির একটা দারুণ ভূমিকা ছিল এই ভদ্রমহিলার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, যাতে তারাও বেনিফিটেড হতে পারেন। শুধুমাত্র জাহাঙ্গীরনগরেই 1400 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ করা হয়েছে এবং আপনি অবাক হয়ে যাবেন ওই বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্থাপত্য নিদর্শনকে ভণ্ডুল করে দিয়ে, সমস্ত নান্দনিক বিষয়কে গ্রহণ না করে, সবুজকে বিবেচনা না করে, লেককে বিবেচনা না করে, শীতের পাখিদেরকে বিবেচনা না করে কিছু উন্নয়ন কার্যক্রম হয়েছিল। আমি একদিন জিজ্ঞেস করলাম যে আরিচা রোডের পাশে এত মেয়েদের হল হচ্ছে, দেখতেই তো কেমন লাগছে। বললো উন্নয়ন যেন রাস্তা থেকে দেখা যায়, এরকম উন্নয়ন তারা চান, যাতে করে সবাই বুঝতে পারে যে এখানে উন্নয়ন হচ্ছে। এবং সত্যিকার অর্থে এই প্রত্যেকটি উন্নয়নের টাকার সাথে তাদের এক ধরনের ভাগবাটোয়ারার সম্পর্ক ছিল, আমার ধারণা এখনও আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে তথ্যটি দিয়েছেন সেটি আমার ধারণা অনেক গুণ বড় হবে আমরা যদি সবগুলো বিশ্ববিদ্যালয়ের, আপনি 42টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন, সবগুলোকে যদি আমরা বিবেচনা করি। শিক্ষকদের কারো কারো আচরণ গত 15 বছর বা তারও আগে, আপনি খুব সঠিকভাবে বলেছেন, রাজনৈতিক সরকারের আমলগুলোতে তাদেরকে আমার শিক্ষক মনে হয় না। তাদেরকে আমার অন্য যে কোনো টাউট, বাটপার এবং অশিক্ষিত, অর্ধশিক্ষিত, রাজনীতির দলদাস এরকম মনে হয় এবং তাদেরকে আমার মনে হয় সুযোগ সন্ধানী। তাদের চোখে আমার কোনো জ্ঞানের আধার আমি দেখতে পাই না। যেই শিক্ষকের পেছনে ছাত্রদের লাইন ধরে থাকার কথা সেরকম শিক্ষক আমি দেখতে পাই না ক্যাম্পাসে। তাকে আমার অস্থির মনে হয়, তাকে মনে হয় অর্থলোভী, তাকে মনে হয় যে কারো পা চাটার জন্য এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত সে তৈরি করেছেন। এই জায়গাটি, এই আন্দোলন আমাদেরকে আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু এই সম্পর্কটি অনেক আগে ভেঙে যাওয়ার কারণ হচ্ছে শিক্ষকতা পেশা তার গুণগত মানের উৎকর্ষের চেয়ে তার রাজনৈতিক যোগাযোগ এটি অনেকটা বাড়িয়েছে। দেখুন 1900 শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক তার সদস্য 12 জন, তার মানে কত পার্সেন্ট আপনি খেয়াল করে দেখুন। এবং আপনি যখনই আওয়ামী লীগ বিএনপির বাইরে শিক্ষক রাজনীতি করবেন, আপনি হচ্ছেন সবচেয়ে নিগৃহীত, সবচাইতে আপনার কোনো পদবি পাবেন না, প্রমোশন হবে না, ইত্যাদি ইত্যাদি। তার মানে এটি ভাগবাটোয়ারার সম্পর্ক। আপনি আপনার প্রফেশনাল কোয়ালিটি জলাঞ্জলি দিয়ে, গবেষণার দিকে মনোযোগ না দিয়ে, ক্লাসরুমে না গিয়ে আপনি যদি বড় হতে চান, আওয়ামী লীগ কিংবা বিএনপি করতে হয়েছে। আমার মনে হয়েছে যে দেখুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই রাজনৈতিক কর্মকাণ্ডকে আপনি কিভাবে স্বায়ত্তশাসন রেখেও বন্ধ করতে পারেন এর একটা ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে। তা না হলে আমরা দেখতে পাবো যে আবার যখন কিছুটা সুসময় হবে তখন আপনি তাদেরকে মাথাচাড়া দিয়ে উঠতে দেখবেন এবং তাদের ক্লাসরুমে কোনো মনোযোগ নেই, পরীক্ষার ব্যাপারে কোনো আগ্রহ নেই, তাদের একটাই আগ্রহ তারা কি করে অর্থবিত্তের মালিক হতে পারে। আমি একটু যুক্ত করতে চাই যে এই সংখ্যাটি আছে নিশ্চয়ই, রাজনৈতিক নিয়োগ বা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, হয়তো যোগ্যতা কম থাকার পর ওই বিবেচনায় তারাই হয়তো এই আচরণটি করছে, সেই সংখ্যাটি হয়তো খুব বেশি নয়, বা অনেকে তো চুপও থাকেন, আসলে তিনি হয়তো এই অনিয়মের পক্ষে না কিন্তু চুপ থাকেন, এরকম মানুষও তো আসলে রয়েছে। আমি একটু জানতে চাইছি, যারা অনিয়মকারী তারা তো তাদের প্রশাসনিক পদ থেকে হয়তো সরে গেছেন, শিক্ষক হিসাবে তিনি আছেন, তারা কি এখন সচেতন হবে? যেই সচেতনতার কথা একটু আগে আমরা আলোচনা করছিলাম। আপনার যে কথাটি ছিল যে তারা চুপ থেকেছেন, তারা আগে অতটা সরব ছিলেন না, গত কয়েক বছরে কিন্তু পরিস্থিতি তা হয়নি। পরিস্থিতি হয়েছে যে তারা সরব হয়েছেন, তারা অ্যাক্টিভিস্ট হয়েছেন এবং তারা আসলে চুপ থাকেননি। আরও একটা কথা বলি যে এই যে ভিসিরা বদলে যাচ্ছেন, আমরা তো মনে করি যে শিক্ষক হিসেবে তার যদি ন্যূনতম কোনো মানবিক বোধ থেকে থাকে এবং লজ্জা থেকে থাকে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসন থেকেই তো তাদের নিজ থেকে বিদায় নেওয়া উচিত। যারা প্রভোস্ট রয়েছেন, যারা হলের দায়িত্বে রয়েছেন, যারা বিভিন্ন ডিন হিসাবে রয়েছেন অথবা আপনার শিক্ষক সমিতির বিভিন্ন পদে রয়েছেন, তারা নিজ দায়িত্বে পদ ছেড়ে দেওয়া উচিত। জি, আমরা সেই আলোচনা আবার আপনার কাছে ফিরবো। একটু যেতে চাই জনাব সামিনা লুৎফা, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, যেই জায়গাটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে সরে গেছে, আজকেও আলোচনা হয়েছে, শিক্ষা উপদেষ্টাও বলছিলেন 42টি বিশ্ববিদ্যালয়ের ভিসি বা এই পদগুলো শূন্য এবং এখন খোঁজা হচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়ে কাগজে কলমে খুললেও আসলে এই যে পদ শূন্য, প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে, এটিও একটি কারণ যে ওই অর্থে কার্যকর হয়নি। এগুলো আসলে এখন কিভাবে পূরণ হবে? আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই এই সাথে, বিশ্ববিদ্যালয়ের যে ভিসি নিয়োগ হয় সেই নিয়োগ প্রক্রিয়াটিকে নতুন করে ভাববার সময় হয়েছে কিনা কোনো কমিশন বা আলাদা মাধ্যমে, কারণ রাজনৈতিক বিবেচনায় কেন ভিসি নিয়োগ হবে?
বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের সাথে এই রাজনৈতিক নিয়োগের একটা ব্যাপার যুক্ত হয়ে গিয়েছিল, সেটা বহু পুরনো কথা। হয়তো ৭৩-এর অধ্যাদেশ যে 4টি বিশ্ববিদ্যালয় আছে সেখানে এটা শুরু হলেও এটার স্বায়ত্তশাসনের এক ধরনের অপব্যবহারও আমরা দেখেছি, যেটা গণতান্ত্রিকতা বা জবাবদিহিতার অপর পক্ষে গিয়ে শিক্ষকদের এক ধরনের অতি ক্ষমতাশালী করে তুলেছিল, এবং সেই ক্ষমতার কারণে তারা আসলে ক্ষমতায় থাকার জন্য তারা আসলে এই রাজনৈতিক নিয়োগ, তাদের নিজেদের হাতে সবকিছু দখল রাখা, যেটা পরবর্তীতে এসে গত 15 বছরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে, এটা কিন্তু আগেও ছিল, কিন্তু 15 বছরে যেটা ঘটেছে সেটা হচ্ছে এটা একটা সুসংহত হয়েছে এবং এটা একটা সিন্ডিকেটে পরিণত হয়েছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এই যে আপনি দুর্নীতির কথা বলছেন, এগুলোর ভাগ বাটোয়ারাও কিন্তু এই রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যেই হয়েছে, এবং নানান ধরনের সেন্টার তৈরি হয়েছে, সেখানে ডিরেক্টর দেওয়া হয়েছে, এবং হয়তো কোনো ধরনের রিসার্চ পাবলিকেশন নেই, কিছুই নাই, কিন্তু সেন্টার আছে, ডিরেক্টর আছে, কারণ এনারা একে অপরকে বাঁচিয়ে রাখতে এবং তাদের এই বন্দোবস্তটাকে টিকিয়ে রাখতে সাহায্য করেছেন। এখন যেহেতু নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, এটা নিয়ে খুবই সুচিন্তিতভাবে এটার জন্য আগানো প্রয়োজন। তবে এই মুহূর্তে যে শূন্যতাটা তৈরি হয়েছে, সেই শূন্যতাটা কিন্তু আপনি অনেক লম্বা প্রসেসে করতে যেতে পারবেন না, কারণ এখন প্রতিটা বিভাগে ধরেন চেয়ারম্যানের বিরুদ্ধে কিংবা ডিনের বিরুদ্ধে শিক্ষার্থীরা একেবারে সরবে এসে যাচ্ছেন এবং তারা তাদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা তাদেরকে করতে হচ্ছে এ কারণেই যে, কারণ এখন কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য নেই। এখন এই উপাচার্য না থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু একেবারে অরক্ষিত আছে। এই অবস্থায় আমরা যেটা নতুন ধরনের একটা মেরুকরণের কথা বলি, সেই নতুন ধরনের মেরুকরণটা করতে হবে। যদি এই দল যাওয়ার পরে ওই দল বন্যার পানির মতো ঢুকে যায়, তাহলে কিন্তু সেই একই জিনিসের পুনরাবৃত্তি হবে, যা সরানোর জন্য শিক্ষার্থীদের এত আন্দোলন, এতদিনের আমাদেরও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অনেক বছর ধরে এইগুলো নিয়ে কাজ করছে। কিন্তু ওই যে আপনি বলেছেন আমাদের সংখ্যা কম, এই কারণেই ধরেন 42টা বিশ্ববিদ্যালয়ে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু সংখ্যা কম তাই নয়, যাদের সংখ্যা কম, মানে যারা দুই রঙের রাজনীতি করেন নাই, তাদের ক্ষেত্রে দুই সময়েই নানান রকম দমন পীড়নের কারণে বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যাবে যে চাকরির বয়স ইত্যাদি মিলে তারা কিন্তু অনেক নিচের দিকে আছেন, কারণ তারা এই প্রশাসনিক দমনের ভেতর দিয়ে এসছেন। এখন ধরা যাক এই যে দেশের ভেতরে একটা সরকার, যে সরকারটা খুব শক্তভাবে দাঁড়ায়নি, আর অন্যদিকে বাইরে থেকে চাপ আছে, দেশের ভেতরে অস্থিতিশীলতা আছে, কিন্তু একটা বড় অংশের মানুষ যাদেরকে আমরা শিক্ষার্থী জনতা বলে ভাবছি, তারা কিন্তু কয়েকদিন আগে মাত্র আন্দোলনে ছিল এবং শিক্ষার্থীরা এখনো রাজপথে আছে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই যে শিক্ষার্থীরা, এরা কোনো হোমোজেনাস গ্রুপ না, এক সমভাবাপন্ন মানুষ না, তাদের মধ্যে অনেক রকম ধরন আছে। এই ধরনগুলোকে আমরা সাধারণত যখন অনেক বড় আন্দোলন হয়, সবাই এক হয়ে যে একটা জিনিসের পেছনে ছোটে, যেরকম আমরা দেখেছি এক দফা দাবি, কিন্তু এখন তো আর এক দফা দাবি নাই, এখন এক একজনের এক এক রকম দাবি, তার ফলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অনেক ধরনের ইন্টারেস্টের কনফ্লিক্ট হচ্ছে। এই জায়গাটাকে, বৈচিত্র্যটাকে মাথায় রেখে, সকলের একটা সমভাবাপন্ন জায়গা থেকে না ভেবে, বৈচিত্র্যকে মাথায় রেখে আপৎকালীন ব্যবস্থা হিসেবে এখন নির্দলীয় নিরপেক্ষ শিক্ষকদেরকেই এবং কাজ করতে পারবেন এমন ভালো ট্র্যাক রেকর্ডের শিক্ষকদেরকেই প্রশাসনে বসানো উচিত, যাতে তারা দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিক পরিবেশে স্বাভাবিক একটা পরিবেশ গণতান্ত্রিক পরিবেশটা তৈরি করতে পারেন। ডাকসু বাকসু এইসব দিয়ে ওনারা শিক্ষার্থীদের মধ্যেও এই রাজনৈতিক চর্চাটা তৈরি করতে পারেন, যা দলীয় লেজুর বৃত্তির নয়, কিন্তু শিক্ষার্থী এবং শিক্ষকদের। আমি সেই প্রসঙ্গে একটু জনাব আবুল হাসান রুবেল, একটু আপনার কাছে জানতে চাই যে রাজনীতির প্রসঙ্গটি আসলো সেটি নিয়ে জানতে চাই। আজকে প্রথম আলোতে একটি গণমাধ্যমের জরিপে, নিজস্ব জরিপে একটি ফলাফল নিশ্চয়ই আপনি দেখেছেন, 93% মানুষ চায় যে শিক্ষাঙ্গনে রাজনীতি না থাকুক। আমরা এরই মধ্যে দেখেছি বেশ কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাধারণ বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে রাজনীতি বন্ধ করা হয়েছে। আপনারা রাজনীতির সাথে জড়িত, অনেকেই যারা রাজনীতির সাথে জড়িত তারা বলতে চান রাজনৈতিক সচেতনতার জন্য এটি দরকার। আসলেই কি রাজনীতি না করলে রাজনীতি সচেতন হওয়া যায় না? আচ্ছা, আপনাকে এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে আমি একটু অন্য কথা বলি আর কি। মানে বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ যেমন দরকার, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পুরো ব্যবস্থাটা যেহেতু অগণতান্ত্রিক ছিল, ফলে এই অগণতান্ত্রিক চিন্তাটা আমাদের ভেতরে আসলে নানানভাবে গেড়ে বসে আছে। শিক্ষার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে এখনো পর্যন্ত ছাত্র শিক্ষক সম্পর্কটা আসলে কীরকম? ছাত্র শিক্ষক সম্পর্কটা হচ্ছে আসলে এক ধরনের কলোনিয়াল মাস্টার এবং মানে এই তার সাবজেক্টের যে মানে সম্পর্ক, সেরকম। শিক্ষক বলবেন, ছাত্র শুনবেন এবং তার ভেতর দিয়ে জ্ঞান আহরণ করবেন, এটা হচ্ছে আমরা ধরেই নিই। আমাদের শিক্ষকদের কখনো এটা ভাবনায় আসে না যে আসলে একজন ছাত্রের কাছ থেকেও তার শেখার ব্যাপার আছে।
তারা দুজন মিলে একটা নতুন জ্ঞান উৎপাদন করতে পারেন। সেরকম যেটা যদি আমরা যদি একটা বিদ্যায়তনের কথা ধরি, এটা শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক মিলে এরকম একটা কোনো বডি, যেই বডিটা আসলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিসিশন মেকিংয়ে একটা গণতান্ত্রিকভাবে আসলে সিদ্ধান্ত নেবে, এইটার ব্যাপারটা আমাদের জন্য খুবই জরুরি বলে আমি মনে করি। এটা প্রথমত দরকার। ছাত্র এবং শিক্ষকের যদি একটা সম্মিলন ঘটে, তাহলে আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে, এই অবস্থাটাই তৈরি হতো না যে শিক্ষকরা ছাত্রদের পাশে থাকছে না, এটার সম্ভাবনাই তৈরি হতো না। ফলে এই রকম একটা বডি যদি তৈরি হয়, তাহলে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক ভালোভাবে চলবে। এটা হচ্ছে একটা বিষয়। এবং বিশেষত এটা আমি মনে করি হাই স্কুল থেকে শুরু করে একেবারে পর্যন্ত, মানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা অনুসরণ করা দরকার। কেউ বলছেন যে পরিবেশ বিনষ্টের রাজনীতিটাও অনেক ক্ষেত্রে আমি আসছি যে রাজনীতি বলতে কি বোঝায়, এটাই যদি যারা ভোট দিয়েছে তাদের ভেতরে যদি আপনাকে মানে আমি বলতেছি যে যারা ভোট দিয়েছেন তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন রাজনীতি বলতে তারা কি বুঝছে, এটা যদি সম্পূরক আরেকটা প্রশ্ন করেন, তাহলে তারা বলবে যে আমরা বুঝছি এটা ছাত্রদল আর ছাত্রলীগ। হ্যাঁ, ফলে তারা এইটার থেকে ধর আমিও মনে করি যে এখানে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের এই যে ছাত্রলীগ নামের যে একটা সন্ত্রাসী বাহিনী পুরো বিশ্ববিদ্যালয়গুলোতে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল। এইটার তো পরিবর্তন অবশ্যই হওয়া উচিত, এটা তো অবশ্যই বন্ধ হওয়া উচিত। যদি এই রকম রাজনীতির কথাই যেহেতু আছে সমাজে, এই ধরনের রাজনীতির উদাহরণই আছে, ফলে মানুষ বেশিরভাগ এর বিপক্ষে যাবেন, এটা আমি কোনো মানে দ্বিমত করি না যে এটা আসলে এবং এটা কতদূর আসলে নতুন জায়গা তৈরি করতে পারি আমরা, সেটা ধরেন আপনি বিশ্ববিদ্যালয়ে কি কি প্রতিষ্ঠান গড়তে পারেন। বিশ্ববিদ্যালয়ে ধরেন পাঠচক্র, বিশ্ববিদ্যালয়ে ধরেন আপনার বিভিন্ন ধরনের লিটল ম্যাগ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের মানে বিতর্কে, মানে আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি ধরেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদে দেন, ওটা কি? ওইটা হচ্ছে ছাত্রলীগের আরেকটি অঙ্গ সংগঠন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব যান, ডিবেটিং ক্লাব ছাত্রলীগের আরেকটা অঙ্গ সংগঠন। আবার কবিতা পাঠের যে সমস্ত সংগঠন আছে, এগুলো সবই হচ্ছে এগুলো এক্সটেনশন। ফলে এই নিয়ন্ত্রণ বজায় রাখলে আসলে এই বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত সংগঠনগুলোকে করতে পারে। আপনাকে একটা এখন মানে যদি রাজনৈতিক সংগঠন, আপনি আমার মনে হয় যে বিভিন্নভাবে চিন্তা করা যায়। যেমন একটা রাজনৈতিক সংগঠন বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে কাজ করবে, হলে কাজ করতে পারবে না, এরকম হতে পারে। কোনো একটা ছাত্র সংগঠনগুলো ছাত্র অধিকার নিয়ে যায়, ছাত্রদের শিক্ষার অধিকার নিয়ে শিক্ষা বিষয়ে যারা কথা বলবে তারা ছাত্র সংগঠন করতে পারবে, কিন্তু একটা দলীয় লেজুর বৃত্তির রাজনীতি এটা করতে পারবে না। এইটা আমি মনে করি যৌক্তিক যে দলীয় লেজুর বৃত্তির রাজনীতি নয়, বরং ছাত্রদের অধিকার, যদি রাজনীতি থাকে দিন শেষে তো সেটি দলীয় মোড়কে আসলে চলেই যাবে, যেহেতু একটি সরকার ক্ষমতায় থাকবে, তার একটি অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবে, এটি তো হয়ে যাবে না? এটি না হবে না। মানে যদি পরিচিত্র কি আমরা দেখেছি এখন পর্যন্ত দেখি নাই, আমরা এখনো পর্যন্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে পারি নাই। তো আমাদের এই 52 বছরের ইতিহাসে কোনো আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখি নাই। আমাদের মাঝে মধ্যে ভোট ছিল, কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ বলতে যা বোঝায় সেটা আসলে কখনোই ছিল না। ফলে বাংলাদেশে এই যে একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে এখন একটা গণতান্ত্রিক বাংলাদেশের চর্চা করতে। এই যে ধরনের আন্দোলন হলো, আন্দোলনে কি ছাত্র সংগঠনগুলো ছিল না? ছিল, এবং তাদের অংশগ্রহণও ছিল। তাহলে এই যে ওই অংশগ্রহণগুলো যদি থাকে, মানে ছাত্রদের সংগঠিত শক্তি, এই ছাত্রদের সংগঠিত শক্তি যে আসলে একটা কাজ করে, এই কাজটা আসলে মানে তার জায়গাটা স্পেসটা রেখে কিভাবে সে একটা দখলদারিত্ব এবং এই জায়গায় যেই সমস্ত কারণে আসলে ছাত্ররা ভুগছে, ধরেন গেস্ট রুম কালচার, দখলদারিত্ব, এইগুলোকে কিভাবে বন্ধ করা যায় যেতে পারে। কিংবা এই যে অন্যের পাশে দাঁড়ানো, যেমনটা এখন বন্যা হচ্ছে, বন্যায় বিভিন্ন শিক্ষার্থীরা, যেমন এটা আমাদের মানে চিরকালই আমরা কিন্তু ছাত্ররা, আমরা যখন ছাত্র ছিলাম বা এখনো যারা ছাত্র, আমরা কিন্তু আসলে বন্যার সময়ে পাশে দাঁড়িয়েছি, এবং এই বন্যার বিষয়টা নিয়ে আমরা মনে হয় আমরা আলোচনায় ফিরবো। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা প্রেজেন্টেড বাই হাতিল। আমরা আলোচনায় ফিরতে চাই, একটু যেতে চাই ডক্টর সামিনা লুৎফা, একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলছিলাম যে আসলে শিক্ষার্থীরাও, যেটি আলোচনা হচ্ছিল যে শিক্ষার্থীরাও তো বিভিন্ন সময় বন্যার সহায়তার জন্য এগিয়ে এসেছে বা আসছে। আমরা দেখলাম যে এখন ফেনীর ফুলগাজী সহ আশপাশের এলাকায় বন্যার যে চিত্র, সেটি খুবই দুঃসহ আসলে।
সেনাবাহিনী এরই মধ্যে গেছে, আমরা সন্ধ্যার দিকে জেনেছি যে তারা কাজ শুরু করেছে। সাধারণভাবে যদি সহায়তা না আসে আসলে আমাদের মতো এই দুর্ভোগগুলো কি লাঘব করা সম্ভব? শুরুতে একটু আমি দুর্ভোগের প্রশ্নে যেতে চাই, এরপরে কারণটা নিয়ে পরে আসছি। বাংলাদেশের জনগণ সবসময় দুর্যোগে সাধারণ মানুষ সবার আগে গিয়ে কিন্তু সাহায্যের হাতটা বাড়ায়। আপনি রানা প্লাজার কথা দেখেন, যত বড় বড় দুর্যোগ হয়েছে সবসময় সাধারণ মানুষ ঝাঁপ দিয়ে চলে যায় তাদের মানুষকে হেল্প করতে, কারণ আমরা জানি যে আমাদের এই প্রশাসনিক যে সাপোর্টগুলো, সহযোগিতাগুলো, এগুলো আসতে কিন্তু অনেক সময় লাগে। আর আজকে তো বোঝাই যাচ্ছে যে ওখানে যেহেতু প্রস্তুতি ছিল না, সুতরাং ওখানে যেতে সময় লেগে যাবে। সুতরাং আমরা জানি যে ইতিমধ্যেই ছাত্ররা ওখানে আছে, শিক্ষার্থীরা নানাভাবে পৌঁছানোর চেষ্টা করছে, সেনাবাহিনীর সাথে সম্পর্ক যোগাযোগ রেখেই এই কাজটা করার চেষ্টা করছে। এরকম একটা জাতীয় দুর্যোগে বাংলাদেশের ইতিহাসেই আছে যে বাংলাদেশের সাধারণ মানুষ সবসময় দুর্গত মানুষের পাশে দাঁড়ায়। সুতরাং আজকে সেখান থেকে আমরা দূরে সরে থাকবো সেটা আমার মনে হয় না। বরং আমি এখানে বলতে পারি আমাদের তো বহু জন ছিলেন যারা এতদিন এই 10-15 দিনেই হায় হায় আফসোস করছিলেন অনেক। তো এখন এটা সুযোগ বাংলাদেশের মানুষ হিসেবে তাদের এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর, এবং তারা যে আসলে কত ভালো কাজ করতে পারেন সেটা ওনারা এখন দেখাতে পারবেন। এটা একটা বিষয়। আর শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা প্রায় দেখছি গত কয়েকদিনে যে অনেক রকমের দাবি দেওয়া, অনেক রকমের কিছু কিছু ক্ষেত্রে বিশৃঙ্খল, কিছু কিছু ক্ষেত্রে মব জাস্টিস ধরনের হয়ে যাচ্ছে কিনা, এসব নিয়ে অনেক আলোচনা চলছে। তো এই পুরো জিনিসটাকে আমার কাছে মনে হয় যে এই শিক্ষার্থীদের যে ফোর্স, যারা এতদিন রাস্তায় থেকেছে, আন্দোলন করেছে, গুলি খেয়েছে, তারপরে ট্রাফিক সামলেছে, শহর সুন্দর করেছে, এখন তাদেরকে আসলে কাজে লাগানো প্রয়োজন, দেশ গড়ার কাজে। এবং সেই কাজটা খুব পরিকল্পিতভাবে করতে হবে, যাতে সবার এক ধরনের বৈচিত্র্যটা বজায় রেখেই তারা আমাদের জন্য কাজে লাগতে পারেন। এবং এক্ষেত্রে অনেকগুলো প্রস্তাব আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে আমরা সরকারের করণীয় নিয়ে আলাপ করেছি, বিশ্ববিদ্যালয়ের করণীয় নিয়ে আলাপ করেছি। সেখানে বহু প্রস্তাব এসেছে যেগুলো অনেকই খুবই ইনোভেটিভ এবং এটা করা সম্ভবও। এবং সেই জায়গায় শিক্ষার্থীদেরকে কাজে লাগানো এবং এটা তাদের পাঠ্যক্রমের অংশ হয়ে যাওয়া, এটা খুব জরুরি আমি মনে করি। এবং এই যে এখন তারা দুর্যোগে সাহায্য করছেন, এটাও কিন্তু একটা খুব বড় অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার মাধ্যমে ওনারা মানুষ হিসেবে, নাগরিক হিসেবে গড়ে উঠবেন। জি, একটু যেতে চাই জনাব আবুল হাসান রুবেল, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই যে আমরা প্রতি বছরই বলতে গেলে আসলে বন্যার শিকার হচ্ছি এবং ঢলের পানি এসে আমাদের সবাইকে একেবারে ডুবিয়ে দিয়ে যাচ্ছে, এর পেছনে আসলে আমাদের কি করার কিছু নেই, বা এর কারণটি কি শুধুই প্রাকৃতিক? অবশ্যই না। বন্যা আসলে কোনো প্রাকৃতিক, বন্যা একটা প্রাকৃতিক বন্যা অবশ্যই হয়, এটা প্রত্যেক বছরই কিছু কিছু হয় এবং সেটা আসলে প্রয়োজনীয়, দরকারি। ধরেন আপনার 2 কুল প্লাবিত হলে এখানে পলি জমে, পানির একটা স্তর জমে, সেটা একটা বড় অংশ গাছপালাকে সাপোর্ট দেয়, এইটুকু বন্যা আসলে দরকার। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা আসলে প্রাকৃতিক না। এই যে আমরা জানি যে এখানে যে গোমতী নদীর উপরে যে বাঁধ দেওয়া আছে, সেই বাঁধের একটা গেট খুলে দেওয়া হয়েছে। সেই বাঁধের গেট খুলে দেওয়ার ফলে পানি বিপুল পরিমাণে ঢুকে পড়ছে এবং এই যে এই বাঁধটা খুলে দেওয়া হলো, এইটা গত 30-40 বছরে খোলা হয় নাই। তাহলে এই যে খুলে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এই খুলে দেওয়া হচ্ছে, প্রথমত হচ্ছে যে এটা বাঁধটা যে তৈরি করা হয়েছে, বাঁধ তৈরি করা এবং এটা দিয়ে ডাউন স্ট্রিম, যেখানে আসলে যেটা আমাদের দেশ ভাটির অঞ্চল, এই অঞ্চল যেহেতু একটা বিরাটভাবে এটার ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়াই কিন্তু এই বাঁধগুলো করা হয়েছে। এটা ধরেন আপনি গঙ্গা নদীর উপরে বলেন, ব্রহ্মপুত্র নদীর উপরে বলেন, এই যে তিস্তার উপরে বলেন, সমস্ত জায়গায় এই বাঁধগুলো করা হচ্ছে। তাহলে এই বাঁধগুলো যেগুলোতে আমরা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হব, তার তথ্যও এমনকি আমাদের কাছে ঠিক মতো নাই। কতগুলো বাঁধ আছে, কিভাবে এগুলো কাজ করছে, কতটা আসলে পানি সরানো হচ্ছে, কতটা আসলে এইরকম ধরনের ড্যাম করা হচ্ছে, কতটা জলবিদ্যুৎ প্রকল্প করা হচ্ছে, এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে ঠিক মতো আসলে ভারত সরকার দিচ্ছে না। এবং এই জায়গায় বাংলাদেশের সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে এগুলো তথ্য সংগ্রহ করা, এবং এইগুলো প্রাকৃতিক নয়, এগুলো আসলে যে আমরা নদীর উপরে যে অত্যাচার করছি, আমরা নদীকে যেভাবে আসলে ব্যবহার করছি, সেইটার ভেতরে আসলে এই এই ধ্বংসের বীজটা লুকিয়ে আছে। ফলে এই জায়গা থেকে প্রথমত আমি এটাকে এই জায়গা থেকে দেখব। অন্য জায়গা থেকে হচ্ছে যে এই বাঁধগুলোকে কিভাবে আসলে এটা উভয় দেশের যে অববাহিকার মানুষ, তার জীবন এবং কৃষি কাজ, তারপরে অন্যান্য কাজকর্ম, এগুলোর পক্ষে লাগানো যেতে পারে নদীগুলোকে, সেটা নিয়ে আসলে দুই দেশের ভেতরে খুবই গুরুতরভাবে আসলে এই বিষয়ে আমি একটু সেটা নিয়ে একটু জানতে চাই জনাব আশরাফ কায়সার। যেটি পানির ন্যায্য হিস্সা, এই শব্দটি আমরা বহু বছর ধরে শুনে আসছি, হিস্সা কি পাচ্ছি? আমরা পাচ্ছি না।
এবং ভারত আপনার একদম দিবালোকের মতো সত্যি যে ভারত আন্তর্জাতিক নদীগুলোকে যে নদী আইনের ভেতর দিয়ে পরিচালনা করতে হয় তার ভায়োলেশন করছে। এবং এ ব্যাপারে গত 15 বছর বাংলাদেশের সরকার, যেই সরকারটি ভোটহীন অবস্থায় ভারতের ম্যান্ডেট পেয়েছে, জনগণের ম্যান্ডেট না, ফলে তাদের কোনো কথা মানে মুখ ছিল না এই ব্যাপারে কথা বলার। আমরা যদি এখন আপনার আন্তর্জাতিক নদী কী করে হিস্সা নিশ্চিত করা হয় সেই দিকে তাকাই, আপস্ট্রিমে যার অংশ রয়েছে সে চাইলেই ডাউনস্ট্রিমকে যখন পানি দরকার নাই তখন বন্ধ করে রাখা এবং তখন ছেড়ে দেওয়া, এবং যখন পানির দরকার তখন সেটিকে আটকে রাখা। ভারত বারবারই তাই করছে। আমাদের 54টি নদী রয়েছে এবং তাতে কোনো কোনো নদীতে 3 দেশের অংশ রয়েছে, নেপাল থেকে শুরু করে আমরা যদি দেখি। কাজে একতরফাভাবে আপনি পানি প্রত্যাহার করছেন বা একতরফাভাবে নদীর উপরে ড্যাম নির্মাণ করছেন, জলাধার নির্মাণ করছেন এবং জীববৈচিত্র্য নষ্ট করে ফেলছেন। এটি বাংলাদেশ যে কোনো আন্তর্জাতিক আদালতে যেতে পারে এবং আপনি চিন্তা করতে পারবেন না কী ধরনের রায় আমরা পেতে পারি। এখন আমরা যে ফেনীতে আজকে বন্যা দেখতে পাচ্ছি, পানি দেখতে পাচ্ছি, সেটি ভারতের খুব ষড়যন্ত্রমূলক আচরণ। শুধু ফেনীতে না, সে তিস্তার বাঁধও খুলে দিচ্ছে। এমন করে আমরা দেখতে পাচ্ছি যে যেই গণ আন্দোলনটি হয়েছে, কিন্তু তাদের ওখানেও তো বন্যা হচ্ছে, সেখানে তাদের ওখানে অবশ্যই হচ্ছে। কিন্তু আপনি কি একটা প্রতিবেশী দেশ যার সাথে আপনি নদী শেয়ার করেন, তাকে আপনি আপনার দেশে দুপুর 12টায় জানাতে পারবেন যে আমরা বাঁধ খুলে দিচ্ছি, আর এই দেশটি সন্ধ্যা 8টা বা 7টাও জানবে না বাঁধ খুলে দিয়েছেন? সেটা কি ধরনের কথা? তার মানে আপনি দু দেশের সম্পর্কের তো একটা জায়গা আছে, সেই সম্পর্কটিতে আপনি ব্যবহার করছেন না, আপনি একতরফা আচরণ করছেন। আমরা এজন্য ভারতকে নিয়ে আরও বেশি চিন্তিত, কেননা গণ আন্দোলনের সময়ে এবং আগে পরে আমরা দেখেছি কি করে বাংলাদেশ একটি ইসলামিস্ট গ্রুপের হাতে চলে গেছে। এই প্রোপাগান্ডা ভারত সরকার করেছে এবং তার মিডিয়া করেছে, এবং কি করে হিন্দু কার্ড খেলেছে ভারত সরকার এবং তার মিডিয়া খেলেছে। আমার মনে হচ্ছে এটা তার 3য় পর্যায়, যে নদীর পানি দিয়ে হলেও এই সময়ে এই নাজুক অবস্থায় আপনি জানেন যে একটি প্রভাবশালী সরকার বিদায় নিয়েছে। আমার ধারণা পানির আকার কিন্তু আরও বাড়তে থাকবে। তবে আশার কথা হচ্ছে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় পৃথিবীতে অন্যতম দেশ। আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারি এবং এই গণবিপ্লবের মানুষজনকে নিয়েই ফেনী থেকে শুরু করে যে কোনো জায়গায় বন্যা মোকাবেলা করতে পারবো। আপনাদের 3জনকে ধন্যবাদ আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে।